যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। ইমেলটি পড়ে শোনানোর অনুরোধ রইল। নমস্কার রাসেল ভাই। নমস্কার, কেমন আছেন? আমি ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। দয়া করে নাম প্রকাশ করবেন না। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করছি। আমি যে ঘটনাটি লিখতে বসেছি সেই ঘটনাটি লেখার জন্য আমার অনেক সাহস সঞ্চয় করতে হয়েছে, কারণ এই ঘটনাটি হচ্ছে একজন মায়ের সন্তান হারানোর ঘটনা। এই ঘটনার ফলস্বরূপ আমি আমার 3টি সন্তান হারিয়েছি এবং এখনো মা ডাক শুনতে পারিনি। জানি না কখনো মা হতে পারবো কিনা। তবে কেন এই কথা বলছি ঘটনার শেষে জানতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। আমার বিয়ে হয় 2018-র শেষের দিকে। তখন আমি ইন্টারমিডিয়েট 2য় বর্ষের স্টুডেন্ট। খুব তাড়াতাড়ি পরিবার থেকে সিদ্ধান্ত নিয়ে আমাকে বিয়ে দেওয়া হয়। আমার স্বামী একজন প্রবাসী। শ্বশুরবাড়িতে ছিলাম আমি, আমার স্বামী আর আমার শাশুড়ি। ছোট পরিবার, আর স্বামীও যেহেতু বিদেশে থাকেন তাই আমার তাড়াতাড়ি বাচ্চা নেয়ার প্ল্যান ছিল। যেই ভাবা সেই কাজ। বিয়ের 3 মাস পরে আমি জানতে পারলাম আমি কনসিভ করেছি। সবাই খুব খুশি ছিল। এর কিছুদিন পর এক দুপুরে আমি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখি। আমি দেখলাম আমার স্বামী আর আমার শাশুড়ি আমরা ড্রয়িং রুমে বসে আছি। এমন সময় দরজায় কলিং বেল বাজলো। আমার স্বামী গিয়ে দরজা খুলতে আমি দেখলাম এক বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে। তার গায়ের রং কুচকুচে কালো। কালো রঙের শাড়ি ছিল তার পরনে, চোখ ছিল লাল টকটকে, হাতে একটা লাঠি ছিল, কাঁধে একটা ঝোলা। আমি তাকে জিজ্ঞেস করলাম, কে আপনি, কি চাই? মহিলাটি তখন তর্জনী আঙুল আমার পেট বরাবর তুলে পুরুষ এবং নারী মিশ্রিত কণ্ঠে বলল, তোর পেটে যে আছে তাকে আমি নিয়ে যাব। এই বলে মহিলাটি অদৃশ্য হয়ে গেল এবং সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। আমি ভয় পেয়ে এই স্বপ্নের কথা আমার শাশুড়িকে বলি। উনি পরের দিন আমাকে এক কবিরাজের কাছে নিয়ে যান এবং কবিরাজ কিছু তাবিজ ধারণ করতে বলেন। আমিও তাই করলাম। সব ভালোই কাটছিল। এর মধ্যে আমার স্বামী প্রবাসে ফিরে যান। আমিও স্বপ্নের কথা আস্তে আস্তে ভুলে যাই। আমার প্রেগন্যান্সি তখন 4 মাসের কিছু বেশি সময়। এমন সময় আমি ডাক্তার দেখাতে গিয়েছি। সব স্বাভাবিক ছিল। একদিন সকালে ঘুম ভাঙলো প্রচণ্ড পেট ব্যথা নিয়ে। তখন সকাল 6টা বাজে। আমি দেখলাম আমার ব্লিডিং শুরু হয়েছে। সমস্ত বিছানা রক্তে ভেজা। আমি কি করব বুঝতে না পেরে আমার মাকে কল করি। আমার বাপের বাড়ি কাছে থাকায় আমার মা 5 মিনিটের মধ্যে চলে আসছেন। আমি পেট ব্যথায় তখন ছটফট করছি। আমাকে নিয়ে আমার মা মাসি বের হন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু শুক্রবার থাকায় ডাক্তার পাওয়া যাচ্ছিল না। অবস্থা বেগতিক দেখে আমি যে ডাক্তারের আন্ডারে ছিলাম তাকে ফোন করা হয় এবং তার রেফারেন্সে একটা বেসরকারি হাসপাতালে আমাকে ভর্তি করা হয়। ততক্ষণে আমি জ্ঞান হারিয়েছি। আমার জ্ঞান ফিরলে আমি দেখি আমার মা মাসি কাঁদছে। আমি মাকে জিজ্ঞেস করলাম, আমার বাচ্চা ঠিক আছে তো? কেউ আমাকে কিছু বলল না। একটু পর ডাক্তার এলেন। আমি জিজ্ঞেস করলাম আমার বাচ্চার কি হয়েছে। উনি আমায় যা বললেন তা হয়তো পৃথিবীতে কোনো মায়ের পক্ষে সহ্য করা সম্ভব নয়। তিনি বললেন আমার বাচ্চা মারা গেছে আর আমার মেয়ে হয়েছিল। অবাক করা বিষয় হলো আমার বাচ্চাটাকে যখন বের করা হয় তখন সে নাকি কুচকুচে কালো ছিল। ডাক্তারও এই বিষয়টা নিয়ে বেশ অবাক হয়েছিলেন। তার হাতে একটা 4.5 মাস বয়সের ভ্রূণ এমন কয়লার মতো কালো হতে পারে তা তিনি আগে কখনো দেখেননি। যাই হোক, 2 দিন পরে আমি বাসায় চলে আসি। সব সামলে উঠতে আমার বেশ সময় লাগে। এর মধ্যেই আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা হয় এবং আমি কোনো রকমে পাশ করি। এরপর আমার স্বামী দেশে আসলে আমরা দুজনে ভালো করে ডাক্তার দেখাই, কারণ আমি ভেবেছিলাম হয়তো আমার ফিজিক্যাল প্রবলেমের কারণে বাচ্চা মারা গেছে। ডাক্তার আমাদের দুজনের বেশ কিছু পরীক্ষা করে বললেন আমরা দুজনই একদম ফিট। আশ্বস্ত হয়ে আমরা আবার বাচ্চা নেওয়ার প্ল্যান করি এবং আমি কনসিভ করি। এর কিছুদিন পর আমি আবার স্বপ্ন দেখি। এবার কোনো মহিলা নয়, দেখি একজন তান্ত্রিক টাইপের লোক আমার সামনে বসে আছে। এক গাছের নিচে তিনি বসা। তার পুরো শরীর কালো ছিল এবং পরনে ছিল লাল শালু। তিনি আমায় যা বললেন তা কিছুটা এরকম, আগের বারও অনেক দেরি করে তোর কাছে গেছিল, তাই তোর বাচ্চার আসল স্বাদ আমি পারিনি নিতে। এবার আমি আগেই চলে আসলাম, কেউ বাঁচাতে পারবে না। এসব বলে এই লোকটা অট্ট হাসি দিয়ে অদৃশ্য হয়ে গেল। আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম আমার পুরো শরীর ঘামে ভেজা। আমার
তখন আগের বারের স্বপ্নের কথা মনে পড়ে গেল। একটা জিনিস খেয়াল করলাম, স্বপ্নগুলো আমি যখন দেখতাম তখন স্বপ্নে আমি কোনো কথা বলতে পারতাম না। আমি চেষ্টা করতাম কিন্তু পারতাম না। এইবার স্বপ্ন দেখার 7 দিনের মাথায় আমার মিসক্যারেজ হয়ে যায়। তখন আমার 2.5 মাসের প্রেগনেন্সি ছিল। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে আমি আমার স্বামী চিন্তা করলাম এবার আমাদের কোনো ভালো কবিরাজ দেখানো উচিত। খোঁজ নিয়ে এক মহিলা কবিরাজের কাছে আমায় নিয়ে যাওয়া হলো। উনি বললেন আমার ওপর নাকি কালের আছর আছে। কাল বলতে উনি শয়তানকে বুঝিয়েছেন। ওনার কাছে আমার স্বামীর ট্রিটমেন্ট চলল 1 মাস। ওনার ট্রিটমেন্টের ধরন ছিল শুধুই মারা। উনি গাছের ডাল দিয়ে আমাকে আর আমার স্বামীকে প্রচুর মেরেছিলেন। এইভাবে নাকি শয়তানকে তাড়ানো হয়। এই মারের কারণে এক সময় আমি অসুস্থ হয়ে যাই এবং ট্রিটমেন্ট বন্ধ করে দেই। এর মধ্যে লকডাউন শুরু হলে আমার স্বামী প্রবাসে ফিরে যাওয়ায় আটকে গিয়েছিল। কিছুদিন পর আমরা একটা হুজুরের সন্ধান পাই। ওনার কাছে যাওয়ার পর উনি আমার সব সমস্যা শুনলেন এবং আমাকে 1 বোতল পানি দিয়ে সেদিনের মতো বিদায় করে দিলেন। উনি আমাদের 2 দিন পরে আবারও ওনার কাছে যেতে বলেছিলেন। যথারীতি 2 দিন পরে হুজুরের কাছে গেলাম। হুজুর আমাকে বললেন তোমার উপরে কিছু বদ জিনের নজর আছে। ওরা খুবই খারাপ। ওরা তোমার সন্তান জন্ম দিতে দেবে না। ওদের শক্তির সাথে আমি পেরে উঠব না। তোমরা আমাকে ক্ষমা করো। এদের থেকে বাঁচার উপায় আমার জানা নেই। তোমরা চলে যাও। এই বলে হুজুর আমাকে বিদায় করে দিলেন। উনি আমাদের কোনো কথাই শুনলেন না। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। সেদিন হুজুরের কাছ থেকে আসার পর থেকেই আমি আমার আশেপাশে কারো উপস্থিতি টের পেতাম। এভাবেই দিন যাচ্ছিল। আমার পাশের বাসায় এক আন্টি আমাকে একদিন এক সাধুর নাম বললেন। ওনার নাম ছিল অজিত। এই ব্যক্তির নাম অবশ্যই উল্লেখ করবেন। প্রিয় লিসেনার্স, কিভাবে মানুষ ধর্মের নামে ব্যবসা করে আর মানুষের অসহায়ত্বের সুযোগ নেয় সেটা পরবর্তী ঘটনা শুনলেই বুঝবেন আপনারা। অজিত সাধুর কাছে যাওয়ার পর উনি কিছুদিন আমার আর আমার স্বামীর ট্রিটমেন্ট করলেন। কিছুদিন পর উনি আমাকে আমার স্বামীকে ভুলিয়ে ভালিয়ে ট্রিটমেন্টের জন্য প্রয়োজন বলে টাকা নিতে থাকেন। আমরাও সন্তান পাওয়ার আশায় টাকা দিতে থাকি। এদিকে উনি আমার সাথে একা কথা বলবেন বলে ওনার আশ্রমে আমাকে ডেকে নিয়ে যান। ওনার ভাষ্যমতে আমার স্বামী সন্তান জন্ম দিতে অক্ষম। আমি ওনাকে জিজ্ঞেস করলাম তবে আমি কিভাবে কনসিভ করব। উনি বললেন কোনো একটা শুভ শক্তির প্রভাব হয়েছে। পরবর্তীতে ওই সাধু আমাকে একটা কুপ্রস্তাব দেন এবং আমি সাধুর বিরুদ্ধে তখন কিছু স্টেপ নিতে বাধ্য হই। এর কিছুদিন পর আমার শাশুড়ি পরলোক গমন করেন। তখন আমি কনসিভ করেছিলাম কিন্তু আমি সেটা জানতাম না। পরবর্তীতে আমরা যখন জানতে পারলাম আমি কনসিভ করেছি তখন আমি খুব সাবধানে থাকা শুরু করি। এভাবে যখন আমার প্রেগনেন্সির বয়স 2 মাস পার হয়ে যায় তখনই আবার স্বপ্ন দেখি। এইবার স্বপ্নে আমি দেখি বিশাল বড় একটা মাঠে আমি হাঁটছি। হাঁটতে হাঁটতে কিছু দূরে আমি মহিলাকে দেখলাম। মহিলা কালো রঙের শাড়ি পরেছিল। বয়স আনুমানিক 58 থেকে 60। ওনার চেহারায় কোনো অস্বাভাবিকতা ছিল না। উনি খুব স্বাভাবিকভাবে আমাকে কাছে ডাকলেন। দেখলাম উনি বড় একটা হাঁড়ির ভেতর থেকে পায়েস খাচ্ছেন। উনি আমাকে বললেন নে, ভয় পাস না, খা। আমি খেতে চাইলাম না কিন্তু মনে হলো আমার শরীরের ওপরে কোনো কন্ট্রোল নেই। কেউ যেন আমাকে চালনা করছে। আমি সেই হাঁড়ির ভেতরে হাত ঢুকিয়ে পায়েস খেলাম। আমি পায়েস খাওয়ার সাথে সাথেই সেই মহিলার পরিবর্তন হয়ে গেল চেহারা। আমার চারপাশ অন্ধকার, আকাশ কালো মেঘে ছেয়ে গেল। আমি দেখলাম সেই মহিলা আমার সামনে দাঁড়িয়ে আছে যাকে আমি প্রথমে দেখেছিলাম। মহিলা ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, তুইও খেলি, আমিও খেলাম। এই কথা বলতে বলতে মহিলাটি বাতাসে মিলিয়ে গেল। তখন আমার ঘুম ভাঙেনি। আমি এরপর দেখলাম আকাশ পরিষ্কার হয়ে গেছে। আমি আবার হাঁটতে শুরু করলাম। আমি কিছু দূর গিয়ে দেখলাম আমার শাশুড়ি একটা পুকুর পাড়ে বসে কাঁদছে। আমাকে দেখে উনি বললেন, এটা তুমি কি করলে? পায়েস কেন খেলে? ওরা ধোঁকা দিয়েছে তোমাকে। তোমাকে আর মা হতে দেবে না। সব শেষ হয়ে গেল, সব শেষ। সাথে সাথেই আমার ঘুম ভাঙলো। আমি দেখি আমি কাঁদছি ঘুমের মধ্যেই। পরের দিন আমি আমার মায়ের সাথে কথা বলে শেয়ার করি। মা আমাকে মন্দির থেকে তাবিজ আর আশীর্বাদের ফুল এনে দেয়। তো শেষ রক্ষা হলো না। আমি আমার সন্তান হারালাম। পরপর 3 বার একই ঘটনার মধ্যে দিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। আমি অনেক অসুস্থ হয়ে যাই এবং মানসিকভাবে ভেঙে পড়ি। তবে পুরো সময়টা আমার স্বামী আমাকে সাপোর্ট দিয়ে গেছে। এরপর সুস্থ হয়ে আমরা অনেক মন্দির, মাজার, হুজুর, কবিরাজ, ডাক্তারের কাছে গেছি কিন্তু আমি আর কনসিভ করিনি। একজন মায়ের জন্য সন্তান হারানোর কষ্টটা যে কতটা তা আমি লিখে বোঝাতে পারবো না। আমি জানি না কেন আমার সাথে এসব হলো। জানি না কখনো মা ডাক শুনতে পারবো কিনা। ঘটনা লিখতে গিয়ে কতবার যে চোখ ভিজেছে তার হিসেব নেই। আমি এখনো এসবের উৎস সমাধান খুঁজে বেড়াচ্ছি। এই ছিল আমার ঘটনা।